আমরা 4 অধ্যায় আমার এই নোটটা থেকে আমরা পড়বো। তাইলে আশা করি এইটা নিয়ে আর কোনো মানে কি এক্সট্রা এমসিকিউর ক্ষেত্রে হোক অথবা সিকিউর ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে অনেকটা মানে কি ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তাহলে দাগানো সহজ হবে 4 অধ্যায়ের ক্ষেত্রে। একটি ওয়েবসাইট হিসাবেও লেখা যায়। আর ওয়েবসাইটের একটা ভালো উদাহরণ দিচ্ছে দেখেন, wikipedia.org আর google.com। এইখানে আর তো ওয়েবসাইট হচ্ছে এইগুলো, আমার যে ওয়েবসাইট ওয়েব পাতা হচ্ছে ওয়েব পেজ এবং সম্পর্কিত বিষয়বস্তুর একটি সমষ্টি বা সংগ্রহ, যা ডোমেইন নেম দ্বারা চিহ্নিত করা হয় এবং অন্তত একটি ওয়েব সার্ভারে প্রকাশিত হয়ে থাকে। তো এইটারে বলা হয় ওয়েব সার্ভিস। তো আপনারা যদি এইখান থেকে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন তাইলে সবচেয়ে সুবিধা হয়ে যাবে। দেখা যাক, তো এইখানে বলেছিল অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। এই যে দেখেন, মনে করেন আমি একটা পেজে গেলাম, তো এইটা হচ্ছে ওয়েব পেজ। আর তো অনেকগুলো ওয়েব পেজ মিলেই কিন্তু একটা ওয়েবসাইট গঠিত হয়, যেমন কি উইকিপিডিয়ার মধ্যে তো অনেকগুলো হাজার হাজার পেজ আছে। সো এইটারে বলা হবে উইকিপিডিয়া ওয়েবসাইট। আর গুগলের ভিতরে তো অনেক কিছু আছে, সো এইটা হচ্ছে ওয়েবসাইট। আর ওয়েব পাতা হচ্ছে কি, আমি যে এক্সাক্ট পেজটাই যাচ্ছি সেটা হচ্ছে ওয়েব পাতা। আর এইগুলা কি ডোমেইন নাম দ্বারা চিহ্নিত করা হয়, যেমন কি wikipedia.org, এটা কিন্তু একটা ডোমেইন নেম। google.com এটা কিন্তু ডোমেইন নেম। এর মধ্যে কি এই ডোমেইন নেমের কিন্তু ভাগ আছে, সেটা এই ডট দ্বারা পৃথক করা হয়ে থাকে ডোমেইন নেমকে। এখন দেখি সমস্ত সর্বজনীনভাবে প্রবেশ্য ওয়েবসাইটগুলো সম্মিলিতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গঠন করে। তাহলে সবগুলো ওয়েবসাইট মিলে সমগ্র পৃথিবীতে যেটা তৈরি হয়েছে তারে বলা হয় ডব্লিউ, মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এছাড়াও ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে যেগুলো শুধুমাত্র ব্যক্তিগত নেটওয়ার্কে অ্যাক্সেস আছে, যেমন কোনো কোম্পানির কর্মীদের ওয়েবসাইট। তো এগুলা তো ব্যক্তিগত ওয়েবসাইট হিসাবে হয়। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, এইচটিটিপিএস কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অথবা এইচটিএমএল হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিটিপিএল এর মার্কআপ ট্যাগসমূহ ব্যবহার করে ওয়েব পেজের বেসিক কাঠামো তৈরি করা হয়। প্রকৃত অর্থে এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা সরাসরি মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। ইন্টারনেট তথা ওয়েবসাইটে ওয়েব পেজ তৈরিতে এইচটিএমএল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এর কি এক্সটেনশন ফাইল, অর্থাৎ শেষে কি থাকে, ডট এইচটিএমএল অথবা সংক্ষেপে ডট এইচটিএমও থাকতে পারে। অর্থাৎ এইচটিএমএল লিখলে এর বলা হবে ডট এইচটিএম আর এইচটিএমএল। এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন অবজেক্ট লিঙ্ক প্রকাশ করা হয়। আচ্ছা, ওয়েবসাইটে যেগুলো যে পেজ তৈরি করা বা ওয়েবসাইট তৈরি করা, এগুলো কিন্তু এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তৈরি করা হয়। আমরা এই যে 4 অধ্যায়ে যেটা পড়ি ওটা কিন্তু এইচটিএমএল কিন্তু বড় ভূমিকা রাখে। এই 4 অধ্যায়ে যে আমরা ওয়েবসাইট অধ্যায়টা পড়তেছি। হাইপার লিঙ্ক কি? ওয়েব পেজে এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কে যে প্রবেশ করা, কানেক্ট হওয়া, এর বলে হাইপার লিঙ্ক। কোনো পেজের ভেতরে লেখা, ছবি, অডিও, ডকুমেন্টের সাহায্যে অন্য ওয়েব পেজের সাইটে প্রবেশ করাকে বলা হয় হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্ক কত প্রকার? ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল। ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, আর এক্সটার্নাল মানে বাইরের লিঙ্ক। ইন্টারনাল কোনটা হবে? যদি ওই ওয়েবসাইটের তৈরি করা লিঙ্ক পাশে দেখেন সেটা ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক কি? যদি বাইরে যাওয়ার কোনো একটা দিয়ে দেয়, আপনারা লিঙ্ক দিয়ে দেয়। তো হাইপার লিঙ্কের সুবিধা, অতি দ্রুত একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েব পেজে যাওয়া যায়। লিখে ওয়েব পেজে যাইতে বা খুঁজে ওয়েব পেজে যাইতে অনেক সময় প্রবলেম হয়। সো যদি আমি একটা পেজ হয় আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইট, সেটা আমি যদি হাইপার লিঙ্কের মাধ্যমে এইচটিটিপিএস এর মাধ্যমে যাইতে পারি, আমার বেশি সুবিধা। তো সময় বাঁচে, দ্রুত এক পেজ থেকে অন্য ডকুমেন্টে যাওয়া যায়। হোস্টিং বা পাবলিকেশন কি, একটা গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক আছে, তো ওয়েবসাইট ফাইলগুলো থেকে কোনো সার্ভারে রাখা বলা হয় ওয়েব হোস্টিং, অর্থাৎ রাখা। আমি একটা ফাইল তৈরি করলাম, তো এটারে হোস্ট করা লাগে না, আপলোড করা, এটারে মূলত হোস্ট হিসাবে ধরা হয়। তো ওয়েব ফাইলের কোনো সার্ভারে রাখা বলা হয় ওয়েব হোস্টিং। যখন কোনো লোকাল কম্পিউটারে ওয়েব পেজ তৈরি করা হয়, সেই ওয়েব পেজগুলো অন্য কোনো ডিভাইস থেকে দেখা যায় না। ঠিক আছে, যদি আমার কম্পিউটারে একটা ফাইল থাকে তো অন্য ওয়েবসাইট তো দেখা যাবে না। এই জন্য পেজগুলোকে কোনো সার্ভারে রাখতে হয়, যাকে বলা হয় ওয়েব হোস্টিং। তো ওয়েব হোস্টিং ওয়েব পাবলিকেশনের একটা গুরুত্বপূর্ণ ধাপ। ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো। ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারের সাথে সম্পর্কযুক্ত। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে বা পেজের মাধ্যমে প্রদর্শিত হয়। তাই ওয়েব পেজ ও ব্রাউজার একে অপরের সাথে সম্পর্কিত। প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। এটা কি? ডাইনামিক যেটা ওয়েবসাইট আছে না, ডাইনামিক ওয়েবসাইট, ওয়েব পেজ তো দুই প্রকার, একটা হচ্ছে কি স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। যার তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হয় সেটার বলা হয় ডাইনামিক। আর যার তথ্য পরিবর্তন হয় না, মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করে একজন রেখে দিচ্ছে চিরজীবন, পরিবর্তন না, সো এটা হচ্ছে স্ট্যাটিক মানে স্থিতিশীল। তো প্রতিনিয়ত পরিবর্তনশীল ওয়েবসাইট হলো ডাইনামিক। আর যে সকল ওয়েবসাইটের কন্টেন্ট ওয়েব পেজ চালু অবস্থায় পরিবর্তন হয়, অর্থাৎ আপনারা ফেসবুকে ঢুকলে দেখবেন ওইটা কিন্তু চেঞ্জ হয় মাঝে মধ্যে, তো এটা কিন্তু ডাইনামিক। তো অর্থাৎ কোড পরিবর্তন না করে কন্টেন্ট যুক্ত, ডিলিট, আপডেট করা যায়, তারা বলা হয় ডাইনামিক।
ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য এইচটিএমএল সিএসএস এর সাথে পিএইচপি অর্থাৎ পিএইচপি আছে, এএসপি আছে, নেট আছে, এগুলো ব্যবহার করা হয়। মাই এসকিউএল আছে। এসকিউএল মানে কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এগুলো মনে রাখবেন আর কি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক আর ওয়েবসাইট তুলনায় বেশি সুবিধাজনক অবশ্যই। ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিকের তুলনায় সুবিধা এই জন্য যে আপনার হয়তো কখনো জীবনে তো পরিবর্তন প্রয়োজন হতে পারে, যেহেতু প্রতিনিয়ত তথ্য পরিবর্তন হয়। সো এই ক্ষেত্রে কি ডাইনামিক ওয়েবসাইট সুবিধাজনক। তো স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্যসমূহ ওয়েবসাইট লোডিং চালু অবস্থায় কোডিং করার পরিবর্তন করার জন্য যে কোডের পরিবর্তন হয়, এই ধরনের ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্ট সমূহের নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। ব্যবহারকারীর নিকট মতামত নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। অপরদিকে ডাইনামিকে কি হেল্প পাওয়া যায়, যে দ্রুত আপডেট করা যায়, ব্যবহারকারীর নিকট থেকে মতামত নেওয়ার ব্যবস্থা থাকে, অর্থাৎ কি আপডেট বা তথ্য আদান প্রদান এগুলো সহজ হয়। এর জন্যই ডাইনামিক সুবিধাজনক। ডোমেইন নেম, আচ্ছা ডোমেইন নেমের কথা শুরুতেই বলছিলাম, ওই যে wikipedia.com, google.com, এগুলো কিন্তু ডোমেইন নেম ছিল। তো প্রতিটা ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম থাকে, যার ওয়েবসাইটে বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করতে সাহায্য করে। তো আপনি মনে করেন একটা কিছু খুঁজতে চাচ্ছেন, তো আপনি google.com লিখে সার্চ দিচ্ছেন, অথবা মনে করেন আমার এই যে অনলাইন প্ল্যাটফর্ম অ্যাডমিশন লার্নার, এটা লিখে সার্চ দিতে চাচ্ছেন, তাহলে গুগলে যাবেন, যে এটা অ্যাডমিশন লার্নার লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে ডোমেইন নেম, অর্থাৎ এক্সাক্ট নামে যখন পেয়ে যান, এটা হচ্ছে ডোমেইন নেম। এইটা খোঁজা সুবিধাজনক। তো প্রতিটি ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম থাকে, ইউনিক হইতে হয় কিন্তু এই নামগুলো, যার সাহায্যে ওয়েবসাইটে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আহ, খুঁজে পাওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয়। অর্থাৎ আমি যখন এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম নিয়েছি, তখন কিন্তু আমার ইউনিক নামটা আমি নিয়ে রেজিস্ট্রেশন করেছি। তো রেজিস্ট্রেশন এই স্বতন্ত্র নামকে ডোমেইন নেম বলে। যেহেতু প্রতিটা ওয়েবসাইটের ডোমেইন নেম স্বতন্ত্র, তাই একটি মাত্র সংস্থা দ্বারা নিয়ন্ত্রণ হয়। আর এই সংস্থাকারই বলা হয় কি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বার নামক সংস্থায় ডোমেইন নেম নিয়ন্ত্রণ। সার্ভার কম্পিউটারের ব্যবহার লেখো। তো নেটওয়ার্কের যে কম্পিউটার বিভিন্ন রিসোর্স শেয়ার করে এবং নেটওয়ার্ক সার্ভিস প্রদান করে তাদেরকে বলা হয় সার্ভার। এসব কম্পিউটারে নির্দিষ্ট নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ সার্ভার 2008, লিনাক্স, নেট এইসব ব্যবহার করে তৈরি করা হয়ে থাকে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দ্রুত গতি সম্পন্ন একটা কম্পিউটার এইগুলা। তো সার্ভার মূলত নেটওয়ার্কের সাথে সংযুক্ত অন্যান্য কম্পিউটারগুলোরে সার্ভিস প্রদান করে থাকে। তো সার্ভার কি আমরা তো জানি, ক্লাউড কম্পিউটিং এ পড়ছিলাম না, ওই যে আমাদের যে গুগল ড্রাইভ দেওয়া হয়, অথবা কি নিজের না জায়গাটা অনলাইন আমাদের যে সার্ভার বা স্পেসটা প্রোভাইড করে, সেটাই হচ্ছে তো ডিস্ক স্পেস, প্রিন্টার, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ইত্যাদি সংযোগ ইত্যাদি শেয়ার করা হয়ে থাকে। তো স্পেস শেয়ারের কথাটা বলছিলাম না ক্লাউড কম্পিউটিং এর শুরুতে, মানে 2 অধ্যায়, তো সেটার সাথে মিল আছে। ডোমেইন নামের গুরুত্ব আছে তো, কারণ কি দেখেন, আমরা যখন কোনো কিছু রেজিস্টার করি, তখন কিন্তু আমরা পাই আইপি অ্যাড্রেস হিসাবে। যদি আমরা যে কোনো কিছুর কথা বলি, আমার যে কোনো একটা কথা বলি যে ওয়েবসাইট, তাহলে ওইটা কিন্তু পাই 011.0.0 এরকম আকারে, ডট ডট পয়েন্ট বিভিন্ন আকারে আসে। সো এইটার থেকে আমার সুবিধাজনক যদি আমি তার নাম আকারে সার্চ দিই। সংখ্যা মনে রাখা কঠিন, কিন্তু আপনি একটা মোবাইল নাম্বার মনে রাখার থেকে আপনার সেই ব্যক্তির নাম মনে রাখা সুবিধাজনক না? ঠিক সেরকম ডোমেইন নেমটাও তাই। আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নেম মনে রাখা হয়। কারণ কি ডোমেইন নেম নেম মনে রাখা অপেক্ষাকৃত সহজ। আমরা কিন্তু নেম মনে রাখতে পারি ইজিলি কোডের থেকে, আর কোড সহজে মনে রাখতে পারে কম্পিউটার। এই জন্য কোড ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে আইপি অ্যাড্রেস, আর আমরা ব্যবহার করি ডোমেইন নেম, কারণ আমরা নেম মনে রাখতে পারি আর কম্পিউটার মনে রাখতে পারে কোড। ওয়েবসাইটে ডোমেইন নেম প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত হওয়া ব্যাখ্যা করো। তো ইন্টারনেট থেকে কোনো ওয়েবসাইট অনুসন্ধান করার জন্য 2টা পদ্ধতি, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস লিখে সার্চ দেন, অর্থাৎ সংখ্যা লিখে সার্চ দেন। সেটার কোড, প্রত্যেকটা কিন্তু কোড আছে, আপনি কোড লিখলেও কিন্তু সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন, কিন্তু এটা মনে রাখা কষ্টকর আর লেখাও কঠিন। তো এর ক্ষেত্রে আপনার সুবিধাজনক কি স্বতন্ত্র টেক্সট আইপি অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস সার্চ দেওয়া। তো ডোমেইন নেমে ডব্লিউ কেন থাকে? ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব পেজ। তো ওয়েবকে ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 3 প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে, যথা এইচটিএমএল সারা বিশ্বে পরিদর্শন করার জন্য ডোমেইন নেমে ডব্লিউ থাকে। তো টপ লেভেল ডোমেইন ব্যাখ্যা করো। কোনো ওয়েবসাইট অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয় ডোমেইন নেম। ডোমেইন নেমকে সেকেন্ড লেভেল বা টপ লেভেল ডোমেইন নামেও প্রকাশ করা হয়। তো টপ লেভেল ডোমেইনকে আবার জেনারিক এবং কান্ট্রি ডোমেইন এই 2 ভাগে ভাগ করা হয়। জেনারিক ডোমেইন ওয়েবসাইটটি কি ধরনের, আর কান্ট্রি দ্বারা বোঝানো হয় এটি কোন দেশের। আচ্ছা, এই যে টপ লেভেল ডোমেইন, এই যে .com, .bd, যেমন আমাদের দেশে যে কোনো যদি ওয়েবসাইট থাকে, তো .com আমাদের দেশে যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে দেখা যায় কি .com.bd, এই যে বাংলাদেশ, এইটা দেখে বোঝা যায় যে এটা বাংলাদেশের। আর এই যে .com, এই .com এর সাথে তো আমরা অনেক পরিচিত। তো কম মানে কি? কম হচ্ছে কমার্শিয়ালের সংক্ষিপ্ত রূপ। তো এটা যে একটা ব্যবসায়িক সংস্থা, ঠিক আছে? তাহলে কি foodpanda.com.bd এমন যদি থাকে, তাহলে কি হবে? এটা ফুড পান্ডার ওয়েবসাইট। এটা বুঝবেন আপনি প্রথমে এইটা দেখে, মানে
সাব যে ডোমেইন আছে এটা দেখে বুঝবেন, কিন্তু এই যে ডট কম, এই যে টপ লেভেল ডোমেইন আছে, টপ লেভেল ডোমেইন কি এখানে ডট কম মানে এটা কমার্শিয়াল বিজনেসের পারপাসে তৈরি, আর এই যে ডট বিডি এটা কি জেনেরিক অর্থাৎ কোন ধরনের। এই যে ডট কম, সরি ডট কম হচ্ছে কি এটা কোন ধরনের বা জেনেরিক, এটা কি ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি অর্থাৎ এর ধরনটা কি ব্যবসায়িক, সো এটা জেনেরিক। আর বিডি এটা হচ্ছে কান্ট্রি সাইড, এটা হচ্ছে কান্ট্রি ডোমেইন অর্থাৎ কোন দেশের, অর্থাৎ বাংলাদেশের টপ লেভেল ডোমেইন নেম ব্যতীত ওয়েব অ্যাড্রেস সম্ভব নয়। ব্যাখ্যা করো। ওয়েব অ্যাড্রেসের একটা অংশ প্রোটোকল, অপর অংশটি ডোমেইন নেম। ডোমেইন নেমকে সেকেন্ড লেভেল এবং টপ লেভেল ডোমেইন নামে পৃথক করা হয়ে থাকে। টপ লেভেল ডোমেইন নেম দ্বারা ওয়েবসাইটের প্রকৃতি অর্থাৎ ওয়েবসাইটটা কি ধরনের প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ টপ লেভেল ডোমেইন দ্বারা কি ধরনের প্রকাশ করা হয়ে থাকে, কেমন কি এই যে foodpanda.com.bd, অর্থাৎ ডট কম দিয়ে কিন্তু কোন ধরনের আমরা প্রকাশটা টের পাইছি, এটা কি ব্যবসায়িক কিনা এটা কিন্তু বুঝতে পারিছি। তো টপ লেভেল ডোমেইন বাদে অ্যাড্রেস পসিবল না। তো টপ লেভেল ডোমেইন নেম তথা জেনারিক অংশটি থাকে। তো টপ লেভেল ডোমেইনের প্রতিটি ডোমেইনের সাথে এই টপ লেভেল ডোমেইন তথা জেনেরিক অংশটি থাকে, অর্থাৎ কোন ধরনের এটার বলে টপ লেভেল ডোমেইন। আর ডোমেইন নেমের অপরিহার্য অংশ হচ্ছে টপ লেভেল ডোমেইন, তাই একটি পেজে টপ লেভেল ডোমেইন থাকা বাঞ্ছনীয় অর্থাৎ আবশ্যক। আইপি অ্যাড্রেসের থেকে এটা মনে রাখা সুবিধাজনক, কারণ কি দেখেন আইপি অ্যাড্রেস দেখেন কেমন 121.235.101.11। তো এই ধরনের এটা কি মনে রাখা পসিবল? এর থেকে যদি এটা হয় কি দেখেন facebook.com, আপনার ফেসবুক লেখা সহজ না, নাকি আপনার এইটা লেখা সহজ 31.137835, এটা মনে রাখার অসুবিধা না? তার থেকে ফেসবুক খুঁজতেছেন, ফেসবুক সার্চ দিলেন, তো এই জন্য এটা সুবিধাজনক। ওয়েব পেজ দেখার জন্য ইন্টারনেট সংযোগ আবশ্যক কিনা? হ্যাঁ অবশ্যই, এক্ষেত্রে নেটওয়ার্ক সংযোগ করতে হবে, অবশ্যই করতে হবে। তো একটি ওয়েব পেজ ডিজাইনের পর কোডিং করা হয়, ডেটাবেস থেকে অন্তর্ভুক্ত করার পরীক্ষা করতে হয়, এজন্য ওয়েব পেজ ব্রাউজিং ব্যবহার করার জন্য সার্ভার থেকে ওয়েব পেজটি ব্রাউজ করতে হয়। কোনো ওয়েব পেজ থেকে সার্ভার দেখতে অবশ্যই ইন্টারনেট যুক্ত থাকতে হবে। ওয়েবসাইটের যে বিভিন্ন স্ট্রাকচার আছে, ট্রি আছে, লিনিয়ার আছে। ট্রি মানে কি একটা কি এরম গাছের মতো থাকবে, ঠিক আছে, উপরের ডালে একটু কম থাকে, মাঝে বেশি থাকে, আবার গোড়ার দিকে কম থাকে, এমন হয় না? তো এইটা হচ্ছে ট্রি স্ট্রাকচারটা অনেকটা এরকম। তো হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কেমন? তো একটার পর একটা মানে হায়ারার্কি মানে কি মেনটেন করবে, হায়ারার্কি মেনটেন করার বলে হায়ারার্কিক্যাল। তো ট্রি স্ট্রাকচার ওয়েবসাইটের অপর নাম হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, যেমন কি উপরে একটু কম তারপর একটু বেশি এরকম হায়ারার্কি হয় না? তো ট্রি স্ট্রাকচার ওয়েবসাইটের অপর নাম হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। হায়ারার্কি স্ট্রাকচারের ক্ষেত্রে বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়। হোম পেজ, সাবমেনু, পেজের লিঙ্ক থাকে, এতে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন তথ্যগুলো, প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে কোন সাইটে। যেমন কি একটা পেজে থাকলে এখানে দেখায় না যে আপনি নিউজ দেখতে চাচ্ছেন কিনা, বা এইখানে আবার থাকে যে মোর ইনফরমেশন, বা এইখানে থাকে যে এই লিঙ্ক। তো বিভিন্ন লিঙ্ক সাজানো থাকে গাছের মতো, তো এইটা দেখা যায় স্ট্রাকচারটা গাছের মতো, তো এটা ট্রি বা হায়ারার্কিক্যাল। তো ট্রি বা লিনিয়ার স্ট্রাকচারটা, লিনিয়ার স্ট্রাকচারটা যখন একটা ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন তাকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লিঙ্ক এগুলা থাকে। তো এটা হচ্ছে কিন্তু ট্রি আলাদা আর লিনিয়ার স্ট্রাকচার আলাদা, ঠিক আছে? তো ট্রি কিন্তু আমরা ব্যাখ্যা করেছি উপরে। তো এইটাই কিন্তু হোম পেজ, সাবমেনু, অন্যান্য পেজের লিঙ্ক থাকে, এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোথায় তার প্রয়োজনীয় তথ্যটা রয়েছে। তো ওয়েব পেজ ডিজাইনে এইচটিএমএল এর গুরুত্ব ব্যাখ্যা করো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে বলা হয় এইচটিএমএল। তো এইটার যে গুরুত্বটা আমরা দেখে নেবো, 4 অধ্যায় বলতে এটার গুরুত্ব বাদে কিন্তু 4 অধ্যায় অসম্পূর্ণ। তো বিভিন্ন ট্যাগের সমন্বয়, ট্যাগ বলতে কি? ট্যাগ বলতে এই যে ট্যাগ চিহ্নগুলোর মাঝে কি এলিমেন্ট বা অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করি না আমরা, তো এইটার বলা হয় ট্যাগ। তো প্রোগ্রামিং কোনো ভাষা না, এটি একটা মার্কআপের তৈরি ট্যাগের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? এখন মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় এটা কি আমরা জানি? এইচটিএমএল কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বারেবার তো মার্কআপ ল্যাঙ্গুয়েজ কথাটা বলতেছি আমরা। তো মার্কআপ এই কারণে বলা হয় যে বেশি লিখবো কিন্তু রেজাল্ট দেখাবে কম, এই জন্য এটারে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আপনারা যদি দেখেন একটা মনে করেন নর্মালি আমি যদি একটা টাইটেল লিখতে যাই, মানে মনে করেন আমি লিখলাম যে অ্যাডমিশন লার্নার, অ্যাডমিশন লার্নার, এটারে যদি আমি লিখতে যাই, ঠিক আছে, অ্যাডমিশন লার্নার, তাহলে আমার প্রথমে কি করতে হবে? হেডিং আনতে হবে, তারপর বডি আনতে হবে, ঠিক আছে, তারপর হ্যাশ বডি হ্যাশ এইচটিএমএল এতগুলো আনতে হবে, তার মাঝে কিন্তু আমার লিখতে হবে অ্যাডমিশন লার্নার। সো দেখেন 5-6টা লাইন লিখে আমার একটা লাইন পসিবল, ঠিক আছে? কিন্তু সম্পূর্ণ প্রোগ্রাম করতে গেলে কিন্তু আবার এত কঠিন না, কারণ এই ট্যাগগুলো তো তখন আবার বারবার ব্যবহার করা লাগে না। সো বেশি লিখি কিন্তু আসে কম, সে এই জন্য এর মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়।
তো হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ ব্যবহার সুবিধা, এটা কি ইউজার ফ্রেন্ডলি, এটা কি ব্যবহার করা সহজ, সো ইউজার ফ্রেন্ডলি। এইচটিএমএল শেখাও সহজ, টেক্সট এডিটরে কোড লেখা যায়। এইচটিএমএল পেজের সাইজ কম হওয়াতে হোস্টিংয়ে স্পেস কম লাগে, অর্থাৎ পেজের সাইজ কম এমবি হয় বা কম জিবি হয়, ফলে কি আপলোডে সহজ হয়। ওয়েব পেজ তৈরিতে এইচটিএমএল ভাষা বেশি জনপ্রিয়, ব্যাখ্যা করো। সিনটেক্স সহজ, সমূহ সহজ, তাই এইচটিএমএল ভাষা শেখা সহজ। সিনট্যাক্স সহজ মানে কি? সিনট্যাক্স সমূহ সহজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, মানে যে ব্যাকরণগত, মানে যে কৌশল বা টেকনিকগুলো সহজ, এই যে লেখা যে ট্যাগ বা যে কোড বা সংকেতগুলো ব্যবহার করেন এগুলো বেশ সহজ আছে। সো নেমোনিকগুলো যে ব্যবহার করেন ওয়েব পেজে তৈরিতে এইচটিএমএল ভাষার ব্যবহার অত্যন্ত সুবিধাজনক, তাই টেক্সট এডিটরে লেখা যায়, স্পেস কম লাগে, ব্রাউজার সাপোর্ট করে, আবার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি মানে কি ব্যবহার সহজ। এইচটিএমএল কেস সেন্সিটিভ না, মানে কি আপনি ছোট হাতের লেখা বড় হাতের লেখা একসাথে লিখতে পারবেন, নো প্রবলেম। এই জন্য এটা এইচটিএমএল কেস সেন্সিটিভ ভাষা না। তো অন্য সকল প্রোগ্রামিং ভাষায় দেখা যায় কি হয়, অন্য সকল প্রোগ্রামিং ভাষায় দেখা যায় যে ছোট বড় একসাথে লেখা যায় না, ঠিক আছে, বাট এতে লেখা যায়, এজন্য এটা এইচটিএমএল এর কোনো পার্থক্য হয় না। বাট আপনি যদি সি প্রোগ্রামিং এ যদি একটা ছোট হাতের এ লেখেন, আবার যদি ওর ভিতরে আবার বড় হাতের এ লেখেন, তাহলে এটা দুইটা দিয়ে কিন্তু দুইটা আলাদা জিনিস ইনপুট বোঝাবে। বাট এতে কিন্তু তা না, এটা যদি ছোট বড় যাই লেখেন না কেন, এটা নিয়ে কোনো মেটার না, কারণ এখানে কিন্তু বোঝাবুঝির কিছু নেই, যেটা লিখবেন সেইটাই প্রকাশ পাবে। তো ওয়েব ডিজাইন কি, ব্যাখ্যা করো। অর্থাৎ ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, রূপ কেমন হবে তা নির্ধারণ করা, একটা টেমপ্লেট তৈরি করা, মানে একটা খসড়া মতো টেমপ্লেট তৈরি করা, স্ট্রাকচার তৈরি করা। বর্তমানে ওয়েব পেজে হাইপার লিঙ্ক একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কে চলে যাওয়া। তো এক ওয়েবসাইটের একাধিক পেজের মধ্যে লিঙ্ক করা যায়, অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা যায়। শিক্ষা সংক্রান্ত ওয়েবসাইট পেজ আছে, কলেজের ওয়েবসাইট আছে, শিক্ষা মন্ত্রণালয় এনসিটিভি আছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে, এইগুলা এইগুলা। তো ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটার কি। তো ইউআরএল হচ্ছে প্রতিটা ওয়েবসাইটের একটা সুনির্দিষ্ট অদ্বিতীয় অ্যাড্রেস আছে, যা দিয়ে আমরা তথ্যকে খুঁজে বের করি। এই অ্যাড্রেসকে ওয়েব অ্যাড্রেস বলা হয়। এই অ্যাড্রেসকে আবার কি বলা হয়, এই অ্যাড্রেসকে আবার ইউআরএলও বলা হয়। এই যে ওয়েবটার অ্যাড্রেস দিয়ে আমরা খুঁজি, যেমন www.edu.bd.com আছে এখানে। এখন দেখি ওয়েব পেজে ছবি যুক্ত করার ট্যাগ বুঝিয়ে লেখো। ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, এই ট্যাগের কোনো শেষ নেই। ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয়, এসআরসি। তো সোর্স, এই যে সোর্স ট্যাগ, তো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো সোর্স বোঝাবে, ইমেজটির নাম ও অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এছাড়া ওয়াইড হেইট অ্যাট্রিবিউট ব্যবহার করে দৈর্ঘ্য প্রস্থ নির্ধারণ করা যায়। তো ছবি যুক্ত করতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়, এসআরসি লিখলে বোঝাবে ওই ছবিটা কোন ফোল্ডারে আপনার সেভ আছে বা কোন জায়গায় আছে, কোন লিঙ্কে আছে, তো সেটা হচ্ছে সোর্স। এসআরসি যখন মেনশন করবেন তো সেইখান থেকে দেখাবে, শো করবে। আর ওয়াইড হেইট এগুলো তো মেনশন করতে হয়, একটা সামান্য পাসওয়ার্ড সাইডেও কি ওয়াইড হেইট এগুলো মেনশন থাকে না, 3R কি বিভিন্ন মেনশন থাকে। তো ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ কি, অ্যাট্রিবিউট বলতে বোঝায় কালার, ফন্ট, সাইজ ইত্যাদি নিয়ে যে কাজগুলো করা হয় পরিবর্তন, এরাই বলা হয় অ্যাট্রিবিউট। তো ফেস অ্যারিয়াল, ফেস টাইমস নিউ রোমান, যেমন দেখেন আমার যে লেখাগুলো এগুলো কিন্তু টাইমস নিউ রোমানে লেখা, তো এই ধরনের সুন্দর দেখাচ্ছে। আবার যদি আপনি এরিয়াল বিলাক, তো বিভিন্ন ধরনের টাইপের লেখেন তো ভিন্ন ভিন্ন দেখাবে। তো এই যে কালার, ফেস, সাইজ, বিভিন্ন ধরনের কি আমরা চেঞ্জ করতে পারি না, ইটালিকে চেঞ্জ করতে পারি। তো এইগুলাই আর কি কালার নির্ধারণ করা, কালার রেড, যেমন বিজি কালার, যত ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে সব কিন্তু এর মাধ্যমে। ফেস, ফ্রন্টের যে ফেস আছে, ফেসের কথা তো বললাম, বা সাইজ কি 23, 24, 16, 12, আমরা কি নর্মালি 11 ব্যবহার করি না, 11, 12 ব্যবহার করি নর্মালি। তো ট্যাগ ও অ্যাট্রিবিউটের লেখার ক্ষেত্রে, তো এইচটিএমএল ট্যাগ হলো ওয়েবসাইটে লুকায়িত কিওয়ার্ড। এইচটিএমএল ট্যাগ হলো ওয়েব পেজে লুকায়িত কিওয়ার্ড, অর্থাৎ আপনি যখন হেড লেখেন না, আপনি যখন ব্র্যাকেটের মধ্যে হেড লেখেন, এই কিওয়ার্ডগুলো কিন্তু ওর পূর্ব থেকেই সংরক্ষিত আছে, ওর যে মস্তিষ্কে বা ওর যে ফাইলে মেমোরিতে এটা পূর্বে থেকে সংরক্ষিত আছে। সো আপনারা যখন এই এলিমেন্টটা এই ট্যাগের মধ্যে দিয়ে দেন তখন ও এমনিতেই বুঝতে পারে। তো আমরা কি বোল্ড, বোল্ড লিখি, এর ভিতরে ট্যাগ দিয়ে দিই, বোল্ড লিখি। তো বিভিন্নভাবে কিন্তু ট্যাগ আমরা ব্যবহার করে থাকি আর কি। তো এইচটিটিপিএস কি, প্রোটোকল অটোমেটিক চলে গেছে তখন, এটা ইউআরএল এইচটিটিপিএস। তো এটা আমরা পড়ে নিব, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে। এস কেন যোগ করা হয় তার উদাহরণ এখানে আছে, এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখান থেকে।
এটা আমরা পড়ছি শুরুতে। তো ডোমেইন নেমটা আমরা একটু পৃথক করা শিখবো এখন। একটু জুম আউট করা লাগবে, ইন করি একটু জুম আউট করলেও চলবে, ঠিক আছে। তো ডোমেইন নেম সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মানুষের পক্ষে মনে রাখা কষ্টকর, তাই আইপি অ্যাড্রেস মনে রাখার ক্ষেত্রে ডোমেইন নেম। তো google.com এর ডোমেইন নেমটা দেখেন 216.58.212.164। তো যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় ডোমেইন নেমিং সিস্টেম। তো এটা হচ্ছে পার্টস অফ ইউআরএল অর্থাৎ ইউনিফর্ম রিসার্চ লোকেটার, দেখেন পুরোটারে বলা হয়। অর্থাৎ এইচটিটিপিএস যেটা আপনারা দেখতে পান না দেখেন, তবে ব্রাউজিং যখন চলে তখন কিন্তু সবগুলো শো করে। তো এইচটিটিপিএস www.mnh.com.webpage.about.htm, তো এইগুলা কিন্তু টোটালি ইউআরএল। তো এইবার ইউআরএল এর মধ্যে যেটা আমরা সব থেকে ফেমিলার চিনে থাকি সেটা হচ্ছে ডোমেইন নেম। তো www.mnh.com। আর ডাইরেক্ট প্রোটোকল দেখেন এইচটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে কিন্তু প্রোটোকল। আর ডোমেইন নেমটা পুরো এটা দিয়ে। আর ডাইরেক্টরি বলা হয় এইটারে, মানে একটা কি পাথ, ঠিক আছে। মানে ডাইরেক্টরি বলতে কি পাথ বোঝায়, অর্থাৎ কোনো একটা লোকেশন। আর ফাইল নেম অ্যান্ড এক্সটেন্ডস, অর্থাৎ ফাইল নেম আর এক্সটেন্ড, ওই যে শুরুতে বলছিলাম না ডট এইচটিএম বা ডট এইচটিএমএল এক্সটেন্ড ব্যবহার করা হয়, তো সেটা। এখন আমরা দেখব উপরের চিত্রে ওয়েবসাইটের অ্যাড্রেস ডোমেইন নেম এ দেখানো হয়েছে। এখানে ডোমেইন নেমকে ডট কম টাইপ বলা হয়েছে। এখন ডট কম বলতে বোঝা নয় কমার্শিয়াল, শুরুতে বলছি সরকারি অর্গানাইজেশন বোঝাবে, এডুকেশন বোঝাবে। তো ডোমেইন নেমের দুইটা অংশ, এই টাইমের এখন কিন্তু ইম্পর্টেন্ট টপিক। তো রুট লেভেল বা টপ লেভেল ডোমেইন আর সেকেন্ড লেভেল ডোমেইন। তো দেখি রুট লেভেল বা টপ লেভেল ডোমেইন ধারণা, ডটের পরের অংশটিকে বলা হয় টপ লেভেল ডোমেইন, অর্থাৎ www.google.com, গুগল ডট কম। তো এর যে পরের অংশ সেটা কিন্তু টপ লেভেল ডোমেইন, এই যে ডট কম। তো ডট টপ লেভেল ডোমেইনের মধ্যে আছে জেনারিক ডট বিডি, যেমন প্রথমে বলছিলাম ফুড পান্ডা ডট কম ডট বিডি। তো এইখানে ডট কম ডট বিডি এটা কি, কম দিয়ে বোঝা যাচ্ছে এটা ব্যবসায়িক, আর বিডি দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের। আর ফুড পান্ডা এটা তো যে কোনো দেশের একটা নাম হতে পারে, পারে না, কিন্তু ডট কম ডট বিডি এটা স্পেসিফিক করতেছে, আর এইটাই টপ লেভেল ডোমেইন, ঠিক আছে। রুট লেভেল বা টপ লেভেল। আর সেকেন্ড লেভেল ডোমেইন কোনটা? এই যে নামটা ছিল। তো সেকেন্ড লেভেল ডোমেইনে সাধারণত নাম ব্যবহার করা হয়ে থাকে, যেমন বিডি স্টল, বিবিসি, সিএনএন, ফেসবুক। তো আশা করি এটা বুঝতে পারছেন। আইসিএনআর কি, ইন্টার কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার। আর ডোমেইন নেম কত প্রকার জাস্ট এখান আমরা দেখে নেবো এখান থেকে। টপ লেভেল কান্ট্রি, নিউ টপ, সাবডোমেইন। টপ লেভেল ডোমেইন, এই টপ লেভেল ডোমেইন অধিকাংশ লোকে ব্যবহার করে থাকে। এই হিসাবে বহুল প্রচলিত একটা টপ লেভেল ডোমেইন হলো। পাশাপাশি গুগল সার্চ ইঞ্জিনেও এই ডোমেইনকে ব্যবহার করা থাকে, অর্থাৎ টপ লেভেল ডোমেইন ব্যবহার করাই উত্তম। এখন জাস্ট এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আর জেনারিক, জেনারিক মানে কোন ধরন বুঝবেন দেখেন, মিল মানে কি মিলিটারি, এডুকেশন শিক্ষা, সরকারি, ব্যবসায়ী, অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান, নেট নেটওয়ার্কিং সাইট, ইনফো তথ্য বিষয়ক সাইট, কান্ট্রি কোড, ঠিক আছে। এই কোডগুলো একটু মনে রাখতে হয়। আইএন মানে ইন্ডিয়া, ইউএস মানে বিডি মানে বাংলাদেশ, বিআর মানে এটা আসতে পারে, জাস্ট এই সাইটটা মনে রাখলেই চলবে। নিউ টপ লেভেল ডোমেইন এটা না মনে রাখলেও চলে, ঠিক আছে। নিউ টপ লেভেল মনে রাখার তো সাবডোমেইনটা মনে রাখবেন। তো এই সাবডোমেইনটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখান থেকে। ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে সেই ওয়েবসাইটের উপরে একটি অ্যাড্রেস দেখতে পান, এর বলা হয় ইউআরএল। মানে টোটাল ইউআরএল দেখলেন না একটু আগে, ইউআরএল এর মধ্যে তো www ডট থেকে লাস্ট ডট ডট এইচটিএমএল সব ছিল, কিন্তু ডোমেইন নেমটাও ছিল, মাধ্যমে ডাইরেক্টরি পাথ ছিল, সব ছিল। তো ইউনিফর্ম হচ্ছে রিসোর্স লোকেটার যার মাধ্যমে তথ্য খোঁজা হয়ে থাকে। তো এইটা হচ্ছে ইউআরএল এর উদাহরণ, এইচটিটিপিএস www.mysektina.com হোয়াট ইজ ডট বিটকয়েন বেঙ্গালি ডট এইচটিএমএল। তো ডোমেইন নেম দেখেন এইটা, ঠিক আছে, এই যেটার সাথে আমরা ফেমিলার। আর এটা হচ্ছে প্রোটোকল, ঠিক আছে। আর এটা হচ্ছে পাথ নেম। আর এরপরে ফাইল নেমও দেওয়া যায়, আবার ডট এক্সটেনশনও দেওয়া যায়। ইউআরএল এর প্রধান কয়টি অংশ? ইউআরএল প্রধান তিনটি অংশ, সেগুলা কি? প্রোটোকল, ডোমেইন নেম আর পার্ট নেম, এটা হচ্ছে মেন তিনটি অংশ। তো এইটা পড়ার দরকার নেই, অ্যাবসলিউট আর রিলেটিভ এটা লাগবে না, এত এত বিস্তারিত ইউআরএল নিয়ে আসে না। তো এইচটিএমএল এর মোট ট্যাগ কত প্রকার এইটা দরকার। এমপিটি ট্যাগ, যে সমস্ত ট্যাগের ওপেনিং আছে বা শুরু আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা আমি যদি বলি ব্রেক, ঠিক আছে, এর কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, এমনই আছে। কিন্তু এমন আছে কি বিআর এমন আছে? নাই।
সো ব্রেক কিন্তু দেখেন এইগুলো হচ্ছে এমপিটি ট্যাগ, কারণ এইগুলার কি নাই, এগুলো শুধু বিআর এমনই আছে, কিন্তু বিআর এর কি আবার একটা দাগ স্ল্যাশ আছে নাই। সো এই স্যার এগুলো একটা করেই আছে, সো এগুলো এমপিটি ট্যাগ, যেটাকে শুরু আছে বাট ক্লোজিং ট্যাগ নেই, যেমন কি বডি, আর বডি শেষ করি কি দিয়ে, একটা দাগ দিয়ে তারপর বডি লিখি না, তো এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ বলে। তো যাদের নাই তারা হচ্ছে এমপিটি, বিআর আইএমজি এইচআর লিঙ্ক মেটা, তো এদের এলিমেন্ট নাই বলে এমপিটি ট্যাগ বলে, এটাও বলতে পারেন, আর ক্লোজিং ট্যাগ নেই বলে এমপিটি ট্যাগ, এইভাবেই। তো কন্টেইনার ট্যাগ, যে সমস্ত ওপেনিং আছে বিষয়বস্তু আছে তারই বলে কন্টেইনার ট্যাগ। এই দেখেন কন্টেইনার কি মানে কি, এইচটিএমএল মাঝে কি লেখালেখি করেন না আপনারা, তো ওইটাই তো কন্টেইন এলিমেন্ট। আর পি প্যারাগ্রাফের মাঝে মনে করেন একটা প্যারাগ্রাফ লিখলেন, তো সেটাও তো একটা এলিমেন্ট। সো আবার ক্লোজিং ট্যাগও আছে, আবার বিষয়বস্তু আছে, লেখালেখিও আছে, so এটা এই। আর বিজি কালার কোড, এটা অতটা লাগে না। সেল স্পেসিং কি, সেলগুলোর মধ্যে ফাঁকা, সেল প্যাডিং কি, তো এগুলো একটু জাস্ট একবার করে দেখে রাখবেন, এটা পড়াই দেওয়ার কিছু না, এটা একটা স্ক্রিনশট রাখেন এই অবস্থায়। এইচটিএমএল ট্যাগ কি, ট্যাগ হচ্ছে এইচটিএমএল এর একটা মৌলিক বিষয়, ট্যাগের মাধ্যমেই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। কৌণিক ব্র্যাকেট ব্যবহার করা হয়ে থাকে, দেখেন এইভাবে কৌণিক, আর একটা এন্ড ট্যাগ আর এটা স্টার্ট ট্যাগ। তো এন্ড ট্যাগ তো সব থাকে না, যার থাকে না তারে বলা হয় এমপিটি ট্যাগ, আর যার থাকে তারে বলা হয় কন্টেইনার ট্যাগ। হেড বডি এইচটিএমএল ইত্যাদি শব্দগুলোকে কিওয়ার্ড বলা হয়, কারণ এইগুলা কিন্তু ও আগে থেকেই জানে, এইগুলা কি ও কিন্তু আগে থেকেই জানে, কিন্তু আপনি ভিতরে যে গল্প লেখেন বা গান লেখেন ও কিন্তু বুঝবে না। তো সেইটা হচ্ছে কি এলিমেন্ট ট্যাগ, বাট ও যা বোঝে সেগুলারে বলা হয় কিওয়ার্ড। হেড বডি এইচটিএমএল ইত্যাদি শব্দগুলো কিওয়ার্ড বলা হয়, কৌণিক ব্র্যাকেটের মাঝে প্রতিটি কিওয়ার্ডকে লেখা হয়। তো ওই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু কাজ করে এইচটিএমএল। কন্টেইনার ট্যাগ, এমপিটি ট্যাগ, এটা আমরা পড়ছি, তো আমাদের শেষ আজকে। আর এই যে ট্যাগগুলো আমরা দেখে নেবো, হেড ট্যাগের কাজ কি, আমরা তার হেডিং দিই, একটা প্যারাগ্রাফ লিখতে গেলে হেডিং দিই না, বর্ষাকাল প্যারাগ্রাফ যদি লিখি তাহলে একটা বর্ষাকাল উপরে হেডিং দিই, সো এটা হচ্ছে হেড ট্যাগ। টাইটেল ট্যাগ আরও যদি ছোট ভাবে দিই, টাইটেল ট্যাগ, তাহলে কি হেডের পরে টাইটেলটা কেমন হবে, হেডের পর টাইটেলটা হবে এমন যে বর্ষা বাংলাদেশের একটা বিখ্যাত ঋতু বা একটা প্রিয় ঋতু, তো সেটা টাইটেল হিসাবে ব্যবহার হতে পারে। টাইটেলও হেডের মতোই, ভিতরে কি আছে ওইটা দেখলে বোঝা যাবে কিন্তু। আর বডি কি, বডির ভিতরে মেনলি লেখা থাকে, বর্ণনা দিই আমরা, মনে করেন একটা রচনা, তার বর্ণনা আমরা কোথায় দিই, বডিতে যেয়ে দিই, ঠিক আছে। একজন ইউজার যে বিষয়বস্তু দেখতে পান, অর্থাৎ আমরা যা যা দেখতে পাই ওইগুলো এলিমেন্ট বা কন্টেইন বা বডি। হেডিং ট্যাগ, কোনো কিছু বড় করে যখন লেখার দরকার হয় তখন সেটাকে হেডিং ট্যাগ ব্যবহার করি আমরা, যদি আমরা লিখতে চাই যে বর্ষাকাল বড় করে, সো একটা হেডিং ট্যাগ ব্যবহার করব। বা আমরা যখন আইসিটি পড়াচ্ছি তখন আইসিটিটাই বড় করে লিখি না, দেখবেন আইসিটি বড়, এটা হেডিং ট্যাগে। আর বিভক্ত করার জন্য ডিভিশন বা ডাইভ ট্যাগটা ব্যবহার করা হয়। পি প্যারাগ্রাফ আকারে যদি কোনো কিছু লিখি প্যারা করে, ঠিক আছে, তখন পি, আর এই যে এন্ড ট্যাগটা ব্যবহার করা হবে, ক্লোজ ট্যাগটা ব্যবহার করা হবে। আর ব্রেক ট্যাগ, ব্রেক অর্থ কি, ভেঙে ফেলা, অর্থাৎ এখানেই আমি শেষ করতেছি, তো এইচটিএমএল ট্যাগ লেখার সময় ভেঙে আলাদা করতে চাইলে এই ট্যাগ ব্যবহার করা হবে। আইএমজি কি, ইমেজ, ঠিক আছে, ইমেজ ব্যবহার করতে গেলে এটা ব্যবহার করব। আর সোর্স অর্থাৎ কোথায় আছে ফাইলটা, সেটা ইমেজের সাথে আমরা ব্যবহার করি না, তো এটা এসআরসি ট্যাগ ব্যবহার করা হয়। ফর্ম, তো এটা আমরা একটু দেখে নিব। টেবিল, তো টেবিল তো আমরা জানি মানে সেলফের মতো ব্যবহার করা হয় না, এটা বলা হয় টেবিল ট্যাগ। টেবিলে সবকিছু উপস্থাপন করা হয়, যেমন এমএস এক্সেলে অথবা আমাদের রেজাল্ট শিট, এগুলো কিন্তু টেবিল ট্যাগে ব্যবহার করা হয়। ক্যাপশন, ক্যাপশনের ব্যবহারটাও তো জানি, টেবিলের মূল বিষয়কে আমরা তুলে ধরতে পারি ক্যাপশনের মাধ্যমে। হাইপার রিফারেন্স কি করা হয়, এটা তো অনেকবার পড়ছি আমরা। আর অনেকগুলো ট্যাগ ব্যবহার করি বি বোল্ড করার জন্য, বোল্ড পর্যন্ত একটা লেখারে যদি বোল্ড মানে একটু মোটা করে লিখতে চাই বা একটু মানে স্পষ্ট করে গাঢ় করে লিখতে চাই তাহলে বলে বোল্ড। ইটালিক করে লেখা মানে কি, এরকম বাঁকায় বাঁকায় লেখা, যদি আমি লিখি অ্যাডমিশন লার্নার একটু বাঁকায় লিখি, দেখেন কেমন দেখায়, তো একটু বাঁকায়, যখন একটু ডাইন দিকে হেলায় লেখা হয় তখন বলা হয় ইটালিক। তো টেক্সট বা লেখায় আন্ডারলাইন করতে মানে কি, লেখার নিচে দেখেন আন্ডারলাইন নিচে আমি আন্ডারলাইন করব, মানে নিচে একটা দাগ টানারে বলা হয় আন্ডারলাইন। আর বিগ বড় করে লিখতে, স্মল ছোট করে, সাব মানে কি নিচে লিখতে, যেমন কি 10 এর বেস 2, এটা লিখবো কিভাবে, সাব ব্যবহার করতে হবে আমার 2, আবার 10 এর স্কোয়ার 2 যদি ব্যবহার করতে চাই তাহলে সাব ব্যবহার করতে হবে, সুপার মানে উপরে আর সাব মানে নিচে।
ইমফাসাইজ গুরুত্ব আরোপ, বিলিঙ্কিং করতে এত লাগে না, ব্লক আউট বিলিঙ্কিং ইনপুটও লাগবে না, ই ইএম পর্যন্ত পড়লেই হবে, এই পর্যন্ত স্মল সাব টিটি টেলিটাইপও দরকার নাই, ইএম পর্যন্ত পড়লেই চলবে। বডি হাইপার রেফারেন্স আমরা পড়ছি, এগুলা পড়ছি, তো আজকের মতো এই পর্যন্তই।